নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম বেঙ্গল লাইন নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে শুরুতেই যে খবরে চোখ রাখবো, আবারও এনআরসি নোটিশ। তুফানগঞ্জের দীপঙ্কর সরকার তাকে এনআরসি নোটিশ পাঠানো হলো অসম ট্রাইব্যুনালের তরফ থেকে। আবারও সেই দীপঙ্কর, আবারও সেই তুফানগঞ্জ, ফের এনআরসি নোটিশ, আবারও তুফানগঞ্জে এনআরসি নোটিশ। এবার এনআরসি নোটিশ পেলেন দীপঙ্কর সরকার। এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকারকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। অসম ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত জানুয়ারি মাস এবং গত মার্চে দুটি নোটিশ পাঠানো হয়েছিল দীপঙ্কর সরকারকে। গত জানুয়ারি মাস এবং গত মার্চ মাসেও দুটি নোটিশ পাঠানো হয়েছিল দীপঙ্কর সরকারকে। সেই ঘটনাকে কেন্দ্র করে আবারও চাঞ্চল্য ছড়ালো, কারণ আবারও তার কাছে নোটিশ গিয়েছে। বছরে 2-3 দিন আগে অসমের গুয়াহাটিতে কাঠমিস্ত্রি কাজ করতেন তিনি। সেই সময় তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল পুলিশ, আর তারপরে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেখান থেকে তিনি বাড়িও ফিরে আসেন। এখন বর্তমানে বাড়িতেই রয়েছেন, তারপরেও তার কাছে এনআরসি নোটিশ। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি হীরক রায়। দেখব। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মমিনা বিবির পর এবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুরহাট 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় দীপঙ্কর সরকারের এনআরসির নোটিশ প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে, গত জানুয়ারি মাসে দীপঙ্কর সরকারের কাছে আসাম সরকারের পক্ষ থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনাল কোর্টে থেকে কিন্তু তার কাছে একটা নোটিশ এসে পৌঁছেছে এবং সেই নোটিশে কিন্তু উল্লেখ রয়েছে যে তিনি তাকে বাংলাদেশি সন্দেহ করা হয়েছে এবং যে ভারতীয় হওয়ার যে নথি, সেই নথি পেশ করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনার প্রকাশ্যে আসার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তার বাড়িতে যান, তার সঙ্গে দেখা করেন এবং এই ঘটনার পরেই কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে ওই রামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকার। এবং দীপঙ্কর সরকার যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু 10 থেকে 15 বছর যাবৎ আসামে কাজ করছেন এবং গৌহাটিতে যখন তিনি কাঠমিস্ত্রি কাজ করতেন সেই সময় গত বছর 3 আগে তাকে কিন্তু পুলিশ বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে এবং তারপরেই কিন্তু তার কাছে বিভিন্ন নথি চাওয়া হয় এবং ভারতীয় হওয়ার যে নথি, সে পশ্চিমবঙ্গের যে বাসিন্দা সেই বিষয় নিয়ে কিন্তু তিনি তার যে আধার কার্ড, তার ভোটার কার্ড এবং প্যান কার্ড কিন্তু সেই সময় শো করেছিলেন এবং পরবর্তীতে তাকে কিন্তু আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট সেখানে কিন্তু তাকে ডাকা হয়েছিল। কিন্তু তার কাছে চাওয়া হয়েছে 1966 সালে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় যে তার পরিবারের বা বাবার বা ঠাকুরদার যে নাম, সেই নাম চাওয়া হয়েছে, কিন্তু সেই নথি কিন্তু এখনও সে জমা দেয়নি। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বিজেপি সরকার বাঙালিদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার জন্যই কিন্তু এই ধরনের কাজ করছে। কোচবিহার থেকে হীরক রায় রিপোর্ট, নিউজ টাইম। এই ঘটনায় যার কাছে এনআরসি নোটিশ গিয়েছে অর্থাৎ দীপঙ্কর সরকার, তিনি কি বলেছেন শোনাবো। ফার্স্টে যখন আসছে তখন ওই জানুয়ারি মাসে আসছিল, কত তারিখ সেটা আমার মনে নেই। কোনো নথি জমা দিয়েছিলেন আপনারা, কোনো ডকুমেন্টস জমা দিয়েছিলেন ওনাদেরকে? না, ওনাদেরকে তো আমি তখন দিইনি। কতবার এসেছিল নোটিশ? একবার? 2বার আসছিল, একটা মার্চ মাসে আসছিল লাস্ট নোটিশটা। কখন জানালেন? তারপরে আমি মার্চ মাসের 17 তারিখে আমার লাস্ট ডে ছিল ওই ওদের সাথে দেখা করা, মানে আমার সিলিন্ডার হওয়ার জন্য ডেট ছিল। তো ওই ডেটে আমি তার আগে আমি উকিলের কাছে গেছিলাম। তো উনি বললো যে ডেটটা চেঞ্জ করতে হবে, এই কাগজ লাগবে, এই কাগজগুলো দিতে হবে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, ডেটটা চেঞ্জ করেন। পরে আমাকে 1.5 মাসের সময় দিয়েছিল ওরা, যে 1.5 মাসের সময় আছে, আপনি কাগজটা বার করেন। তারপর 1.5 মাসের মধ্যে আমি এই কাগজটা, এই যে 1966 সনের তালিকাটা আমি পাইনি, মানে আমি বানাইতে পারিনি। তারপরে আবার 1.5 মাস সময় যাওয়া ছিল। আপনি কি আসামে কোনোদিন গিয়েছিলেন? হ্যাঁ, আসামে তো কাজ করছি 15 বছর ধরে আমি আসামে কাজ করছি। কবে এসেছেন আসাম থেকে? কবে এসেছেন? লাস্ট 10 তারিখে আসছি। লাস্ট 10 তারিখে এসেছেন? জুলাই মাসে। এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। বিজেপির এমএলএর কাছে বার্তাও আছে যে দীপঙ্করকে ভয় দেখানো হচ্ছে, এই এলাকার বাকি রিফিউজিদেরকে তুমি ধরো। উত্তম বোধবাসী রাজবংশী, তাকে ভয় দেখানো হচ্ছে, বাকি রাজবংশীদের তুমি ধরো, ধরে বলো চিন্তা নেই, আমি আছি, বিজেপি আছে, আসামের সাথে কথা বলে দিচ্ছি, ফোন করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এই জায়গাতে নিয়ে যেতে চাইছে। তা আমাদের নাগরিকত্ব যদি এতটাই টেম্পোরারি হয়ে যায়,
আমার দেশের প্রতি আমার টান, আমার দেশের প্রতি আমার নাগরিকত্বের যে বোধ, দেশাত্মবোধ, সেটা যদি এত সহজেই একটা চিঠিতে নষ্ট হয়ে যায় তাহলে তো বিষয়টা ঠুনকো হয়ে যাবে। বিজেপি বা আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের বিজেপিকে বাঁচানোর জন্য, বিশেষ করে কুচবিহার। এখানে বিজেপিকে বাঁচাবার অক্সিজেন হেমন্ত বিশ্ব শর্মা দিবে বলে রাজ্য কেন্দ্রের বিজেপি নাকি দায়িত্ব দিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে। হেমন্ত বিশ্ব শর্মা আলটিমেটলি বিজেপির কফিনের শেষ পেরেক গেঁথে দিল, এনআরসি নোটিশ পাঠিয়ে। ছেলে বাংলাদেশি আর এদিকে বাবা ভারতীয়। রামনগরের বাসিন্দা, বাগদার রামনগরের বাসিন্দা আয়েব মন্ডল, তাকে বাবা সাজিয়ে বাংলাদেশি যুবক নিজের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করছে, জাল নথি তৈরি করছে। বাংলাদেশ থেকে আসা এই রকি মন্ডল নিজেকে আয়েব মন্ডলের ছেলে হিসেবে পরিচয় দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভোটার ও আধার কার্ড বাড়ানোর অভিযোগ করছে। বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করা হয়েছে স্থানীয় বিজেপি নেতাদের তরফ থেকে। ঘটনায় শুরু হয়েছে তৃণমূল বিজেপির জোর তরজা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল, দেখব। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভারতীয় গুরুত্বপূর্ণ নথি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম রকি মণ্ডল। উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সন্তু মিস্ত্রি কয়েকদিন আগে বাগদা বিডিও সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ যে এই রকি মণ্ডল সে বাংলাদেশের বাসিন্দা, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বাগদা থানার রামনগর এলাকায় সে বেশ কিছুদিন বসবাস করেছে। এই রামনগরেরই বাসিন্দা আয়েব মণ্ডল, যাকে সে বাবা সাজিয়ে ভারতীয় গুরুত্বপূর্ণ নথি, ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক নথি বানিয়েছে। যদিও আয়েব মণ্ডলের পরিবারের দাবি যে রকি বাংলাদেশের বাসিন্দা সেটা তারা জানতেন। আয়েব মণ্ডল যখন জীবিত ছিলেন মাঝে মধ্যে আয়েবের কাছে এই রকি আসতো, কিন্তু আয়েবকে যে বাবা সাজিয়ে রকি ভারতীয় নথিপত্র বানিয়েছে তা সেটা তারা জানেন না। তবে অভিযোগ সামনে আসার পর থেকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কারণ যে অভিযোগকারী বিজেপি নেতা সন্তু মিস্ত্রি তিনি দাবি করছেন যে বাংলাদেশ থেকে ভারতীয় সীমানা পার করে যারা অবৈধভাবে প্রবেশ করছে, সীমান্তবর্তী এলাকা বাগদায় আশ্রয় নিচ্ছে, তাদের স্থানীয় তৃণমূল নেতারা টাকার বিনিময়ে এইভাবে নথি তৈরি করে দিচ্ছে এবং এদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। তবে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কখনোই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে না, কারণ তাদের কোনো প্রয়োজনই পড়ে না যে বাংলাদেশের কোনো বাসিন্দাকে, ভারতীয় কোনো ব্যক্তিকে বাবা সাজিয়ে তাকে ভোটার কার্ড বা আধার কার্ড করে দিতে হবে। তৃণমূলের পক্ষ থেকেও দাবি করছে যে এই অভিযুক্ত যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে রকি মণ্ডল, সে যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকে, এখানে এসে অবৈধভাবে কাউকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলে, তাহলে তার নাম কেটে দেওয়া হোক এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বাগদা থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম। ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন বেঙ্গল লাইন। হুগলিতে সাংসদ বিধায়ক বিতণ্ডায় অস্বস্তি বাড়ল তৃণমূলের। স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করা নিয়ে বিধায়ক অসিত মজুমদারের দাদাগিরিকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও দলীয় সাংসদদের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুলতে নারাজ বিধায়ক। রচনার হুঁশিয়ারির পরেই স্কুলের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বিধায়ক ঘনিষ্ঠ এক নেতা। ঘটনার সূত্রপাত হুগলির চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করা নিয়ে। সাংসদ তহবিলের টাকায় ক্লাসরুমটি চালু হয়, আর তা নিয়ে এলাকার বিধায়ক অসিত মজুমদার ক্ষেপে যান বলে অভিযোগ। কেন সাংসদ তহবিলের টাকায় এই স্মার্ট ক্লাসরুম দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কে অনুমতি দিয়েছেন জানতে চান বিধায়ক। প্রয়োজনীয় কাগজ দেখাতে বলেন। সেই সময় বিধায়ক স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করেছেন বলেও দাবি।
এদিকে বৃহস্পতিবার চুঁচুড়া স্কুলটি পরিদর্শনে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধায়কের আচরণের কথা শিক্ষিকারা তাকে জানান। এরপর বিধায়ককে নিশানা করেন রচনা। আগামী দিনে আরও স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করার আশ্বাস দেন তিনি। অসিত মজুমদারের উদ্দেশ্যে বার্তা, কার কত দম আছে আজকে দেখা। তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলারের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব স্বপ্ন। কার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। দলীয় সাংসদের হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ বিধায়ক অসিত মজুমদার। পাল্টা না দিলেও বিষয়টি দলের নজরে আনবেন বলে জানিয়েছেন। লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন, এটা ওর মনোভাবও বলেছে। আমি যা বলার দলকে বলবো, আমি এমপিকে নিয়ে একটা কথাও বলবো না। এমপি তো অন ক্যামেরা এই কথাটা আপনার বিরুদ্ধে বলছেন, এমপি বলছেন। এমপি যা খুশি বলুক, বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার। শাসক দলের সাংসদ বিধায়ক তরজায় স্কুলের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক ঘনিষ্ঠ গৌরীকান্ত মুখোপাধ্যায়। যেখানে নৈতিকতা নেই সেখানে থাকবেন না বলে জানিয়েছেন তিনি। আমার বিবেকের ডাকে আমি এসেছি, এটা তো মানুষের নিজস্ব ব্যাপার। এই জিনিসটা, এই মিথ্যাচারটা আমি মানব না। আমি আর যেখানে নৈতিকতা থাকে না আমি সেখানে থাকি না। প্রকৃত ঘটনাটাকে ঘুরিয়ে এবং যেভাবে বিধায়ককে মেলাইন করা হয়েছে, কোন বিধায়ককে, আমি তো বলছি এত অ্যাক্টিভ, এত সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বাড়ানো, এত মানুষের পাশে দাঁড়ানো বিধায়ক হুগলি জেলায় ছেড়ে দিন, পশ্চিমবাংলায় আছে কিনা খুব কম আছে, খুব কম আছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কোন্দল বাড়ছে রাজ্যের শাসক দলের মধ্যে। তারই মধ্যে হুগলির সাংসদ বিধায়ক তরজা দলের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম। দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি, জল ছাড়ছে একাধিক জলাধার, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন। এই খবর ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন বেঙ্গল লাইন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইন। দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি। এই আবহেই বৃহস্পতিবার বিকেল থেকে ডিভিসি মাইথন পাঞ্চেত জলাধার থেকে ৪৯,০০০ কিউসেক জল ছেড়েছে। এর ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আবারও জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির জেরে জল বাড়ছে দামোদরে। বৃহস্পতিবার বিকেল থেকে ডিভিসি মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৪৯,০০০ কিউসেক জল ছেড়েছে। পাশাপাশি জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজের জলাধার থেকেও। এখনো পর্যন্ত ৬২,৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে জল ছাড়ার পরিমাণ বাড়াবে ডিভিসি। সেক্ষেত্রে বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রবল বৃষ্টিতে সিউড়ির তিলপাড়া জলাধারে ফাটল দেখা দেয়। জলস্তর যাতে বৃদ্ধি না পায় তার জন্য গেট খুলে দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। এদিকে রাজ্যের একাধিক জায়গায় বন্যার পরিস্থিতিতে কেন্দ্রের উপর দায় চাপালেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। জানেন, কোথাও ডিভিসি জল ছাড়ছে, কোথাও ম্যাসেঞ্জারের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি, মানে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া, সরকারের সাথে আলোচনা ছাড়া মর্জি মতো তারা জল ছেড়ে দিচ্ছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। মানুষ বুঝতে পারছে দিল্লির সরকার যেটা আছে সেই সরকারটা মানুষের সরকার না। অন্যদিকে জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ জানালেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। গত ৪-৫ বছর ধরে আমরা দেখি ধারাবাহিকভাবে বর্ষা হওয়ার শুরুতেই একদম চাকদা চৌমাথা থেকে
একেবারে রথতলা পর্যন্ত বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়, ফলে মানুষের খুব অসুবিধা হয়। ফলে মানুষ এখান থেকে যে জল যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় ভোগে প্রায় 5-6 মাস ধরে। এখানে ব্যবসায়ীরা 4-5 মাস ধরে ব্যবসা করতে পারে না ঠিক পুজোর সময়টায়। ফলে এই রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয়, সংস্কার করা হয়, জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা পথে নেমেছি। ভারী বর্ষণের জেরে ধস হাওড়ার শালিমারে। পরশু রোজ এলাকায় ধসে পড়েছে একাধিক বাড়ি, ক্ষতিগ্রস্ত প্রায় 70টি পরিবার। বিগত কয়েকদিনের বৃষ্টিতে স্বর্ণময়ী খালের জলে গাছ ভেঙে যায়, জল ঢোকে লাগোয়া এলাকার জমিতে। না, আমাদের অনেক দূরে হয়ে যাচ্ছে, আমার চিজ এখানে অনেক আছে, আমার ঘর দুয়ার ভেঙে গেছে, আর এখান থেকে যদি চলে যায় তো আমার সব চিজ এদিক ওদিক হয়ে যাবে, চোর চামার অনেক আছে, বের করে নেবে, ওই জন্য আমি যাচ্ছি না। আমি স্কুলের ভেতর তো অনেকেই থাকবে, স্কুলের ভেতরে থাকবো, এখানে যা একটু বেঁচেছে সেটাও আমি পাবো না। ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দেন মুখ্য প্রশাসক। স্বর্ণময়ী খালের যে একটা বড় পাঁচিল হঠাৎ করে এখানে ধস নামার ফলে এখানে অনেকগুলো পরিবার এফেক্টেড হয়েছে, প্রায় 16 থেকে 18টা পরিবার এখানে এফেক্টেড হয়েছে। তো এখানে প্রায় 70-75 জন মানুষ এর মধ্যে এফেক্টেড হয়েছেন বলে আমরা তাদের জন্য আমরা দুবেলা আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে আমরা তাদেরকে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা এখানে আমরা করেছি। পানীয় জল বা যা যা এখানে সাধারণ মানুষের প্রয়োজন আমরা সেটা অ্যারেঞ্জমেন্ট করছি। যে মানুষজন আছেন তাদের সঙ্গে আমিও কথা বলছি, কারণ এটা পোর্টের ল্যান্ড, তো তাদের সঙ্গেও আমাদের একটা কোঅর্ডিনেট করতে হবে। দরকার হলে আমরা অস্থায়ী কোথাও ক্যাম্প করে সেই মানুষগুলোকে স্থানান্তরিত করব, করে তারপর আবার এই জায়গাটা ঠিক হলে তখন তাদেরকে আমরা নিয়ে। হাওড়া জগদীশপুর দেবীপাড়া এলাকায় জল জমে থাকায় এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় লিলুয়া ফাঁড়ির পুলিশ। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। দেখুন এমন মেরেছে, হাতে লেগেছে। আমার ঘরের পুরো আলমারি ডুবে গেছে, এত জল। তো কাউকে বলতে গেলে বলছে জল কি প্রত্যেক বছর থাকে? না, কোনো বছর না। এত বছর আমাদের এখানে জন্মস্থান, তো কোথাও জানাতে গেলে তারা বলছে 500 টাকায় 200 টাকায় জমি কিনেছে, এখন তো জল জমবেই। একই ছবি পূর্ব বর্ধমানের রায়নাতে। বৃষ্টির জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন, জল পেরিয়ে স্থানীয়দের রেশন সামগ্রী আনতে যেতে হচ্ছে। রাস্তার চেহারা একেবারে খালবিলের মতো। স্থানীয়দের অভিযোগ, এই সমস্যার মূলে রয়েছে দেবখাল সংস্কারের ঘাটতি। এই তো সপ্তাহখানা চলছে এখন, মানে এইভাবেই যাতায়াত করছেন? হ্যাঁ হ্যাঁ। জল কি কালকের তুলনায় আজ বেড়েছে? হ্যাঁ আজ বেড়েছে জল। কতটা? ওইখানে কতটা? এক বুক, একবার এক গলা টুটি সেই জল। এই যে জল পেরিয়ে যাতায়াত করে বাচ্চারা যে স্কুলে যেতে পারছে? না না না, সব বন্ধ। মাথায় কি রয়েছে? মাথায় এই যে মুড়ি, এই দোকানদানি নিয়ে যাচ্ছি, ছেলে বউ খাবে সব। কথা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল, তারা পারাপার হতে পারছে না। তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটার যেন কোনো একটা ব্যবস্থা করা হয়। মানে প্রতিবারই কি এরকম জল? প্রত্যেকবারই হয়। রাজ্যের একাধিক জায়গায় জলযন্ত্রণায় নাজেহাল নিত্য জনজীবন। পরবর্তী সময় বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। নিউজ টাইম। 1 মাস আগেই সরানো হয়েছিল রাস্তা, অথচ সেই রাস্তায় ফেটে চৌচির, যান মানুষের চলাচল অযোগ্য। এই অভিযোগের মাঝে এক অডিও ক্লিপিংসকে ঘিরে উত্তপ্ত নদিয়ার কালীগঞ্জ ব্লক। অভিযোগ, ওই অডিওর ঠিকাদার অর্থাৎ এবং পঞ্চায়েতের সদস্যের মধ্যে টাকা দেওয়া নেওয়ার কথা বলা হচ্ছে।